নমস্কার। আজকে তোমাদেরকে উম শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি একদম ভীষণ টুইস্ট একদম রেসিপি, যা তো সকলের মন একদম ভরিয়ে তুলবে। খুবই লোভনীয় একটা রেসিপি। ঘরের মধ্যে চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে। আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। ঘরের মধ্যে কতগুলো সিনা আম ছিল, যেটা এখনো পাকেনি, তবে ঘরে থাকার ফলে একটুখানি পাকা পাকা ভাব চলে এসছে। সেই আমটাকে কি করব তাই ভাবছিলাম, তাই নিয়ে চলে এসেছি একদম টক ঝাল মিষ্টি আমের টুইস্ট আচার, যেটা বিনা ফ্রিজেই সংরক্ষণ করে রাখতে পারবেন মাসের পর মাস। আর যেটা খেলে, যেটা শুধু ভাত নয়, রুটি নয়, পরোটা নয়, লুচি কিংবা খিচুড়ি, যে কোনো কিছুতেই আপনি কিন্তু অবশ্যই খেতে চাইবেন এবং পাতে রাখতে চাইবেন, কেননা এতই লোভনীয় আচারটা, এবং একদম বিনা ফ্রিজে মাসের পর মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন যাওয়া যাক সেই আমের আচার কীভাবে করছি। তাহলে প্রথমেই আমি কিন্তু মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ তাওয়াতে, আর দিয়ে দিয়েছি একটু মেথি। মেথি না দিলে কিন্তু আমের আচার, যে কোনো আচারের বা চাটনির স্বাদটা খোলে না। তো তার মধ্যে গোলমরিচ দেওয়া হচ্ছে, আর দিয়েছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যেই বাকি যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো থেকে সেইগুলো আমি একটু হালকা লাল রোস্ট করে নিলাম। রোস্ট করে নেওয়ার পর ঢেলে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এদিকে চলে গেলাম আচারের পর্বে। আচারের পর্বে আমি চারটে আম কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সেটা আর ভিডিও করিনি। এবার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিলাম গুড়। এই গুড়টা একদম খাঁটি গুড়, তৈরি করা গুড়, আখেরি গুড়। আমাকে একজন এনে দিয়েছে, যারা তৈরি করে তারাই। তো এই গুড়টা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এবার কিন্তু আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিতে হবে টক, আর যেমন টক হবে তেমন ঝাল হবে, তেমন কিন্তু মিষ্টি মিষ্টিও লাগবে। এই সুন্দর টুইস্ট যদি পাতে থাকে, চোখের সামনে লোভ সামলাতে পারবেন তো? পারবেন না। সবাই কিন্তু পাতে চাইবে। আর যেহেতু আমি একটু গুড় দিয়ে করছি, এই কারণের জন্য, যেন ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু একটু গুড় দিয়ে খেতে পছন্দ করে, কেননা চিনিটা তাদের জন্য বিশাল মারাত্মক ক্ষতিকর। সেই জন্যই আমি গুড় দিয়ে আচারটা করছি। তো এবার এই আচারটাকে কিন্তু এইভাবে ঢেকে আস্তে আস্তে একটু আমগুলো সেদ্ধ করে নিতে হবে। আমগুলো সেদ্ধ বলতে একটু তো হলুদ হলুদ ভাব চলে এসছে সেটা নয়, করতে হবে কি, এটাকে আমের ভিতরে যে জলটা আছে সেই জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে। সেই বেরিয়ে গিয়ে এই জল ভাবটা মরে যাবে, তাহলেই কিন্তু সংরক্ষণের জন্য সুবিধা। আর আমি ওইদিকে কিন্তু যে রোস্ট করা যে মশলাগুলো, সেগুলো কিন্তু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। সেই ঠান্ডা হওয়া, এবার এদিকে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের উনুনের মধ্যে। এইবার এগুলো কিন্তু আমি এবার করে নেব মিক্সিং জারে, হালকা করে পিষে নেব। এইটা কিন্তু একসঙ্গেই আমি অনেকটা করে ফেলি, কেননা যখন চাটনি হয় বা আবার আচার তৈরি করব, তখন এই মশলাটা ব্যবহার করব। যতবার করব ততবার এইভাবে আমি করি না, মশলাগুলো আমি এইভাবে করে একটু সংরক্ষণ করে রেখে দিই। আর ভাজা মশলা সংরক্ষণ করতে অসুবিধা নেই, কারণ এটা নষ্ট হয় না। আর এবার কিন্তু এদিকে আচার কিন্তু একদম ফর্মে চলে এসেছে। দেখতেই পাচ্ছ কালার কত সুন্দর চলে এসেছে। তার সঙ্গে উপর থেকে দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলাটা। ভাজা মশলা দেওয়ার পর এইবার যে সংরক্ষণ করার যে মেন জিনিসটা, যেটা 6 মাস 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তার জন্য উপর থেকে হালকা একটু ভিনেগার দিয়ে দিলাম। এটার ফলে বছরের পর বছর কিন্তু সংরক্ষণ করলেও কোনো অসুবিধা হবে না। আর এই আমের যে কাঁচা জলটা, সেটাও মরে গেছে। সুতরাং এই আচার রাখা যাবে। আর এটা ভাত, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুবই ভালো খাবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।